মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার একটা রাজাকার সরকার। ক্ষমতা নেয়ার পর থেকেই ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস ও প্রশ্নবিদ্ধ করার জন্য যা যা দরকার এই সরকার করেছে ও করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে গণহত্যাকারী পাকিস্তানের সাথে তারা মিত্রতা করে ৩০ লক্ষ শহীদের সাথে বিশ্বাসঘাতকতা করে। বঙ্গবন্ধুর প্রতি মানুষের বিশুদ্ধ ভালোবাসাকে এত ভয় তাদের যে তাকে ক্ষুদ্র দেখানোর জন্য তার আত্মজীবনীকে মিথ্যা দেখাতে চায় তারা। মুক্তিযুদ্ধ আর সংবিধানকে বদলে ফেলার বা বিলুপ্ত করার আন্তর্জাতিক যে ষড়যন্ত্র বাস্তবায়নে তারা ক্ষমতা নিয়েছে, সেই কাজে জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধা আর বুদ্ধিজীবীদের অত্যাচারেও পিছপা নয় তারা। এই সবকিছু নিয়েই কথা বলবো আমরা আজকের ফিনিক্স মেমোতে। আমাদের ফিনিক্স মেমোর শিরোনাম হলো পাকিস্তানের সাথে মিত্রতা এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা। সব সময়ের মতো আপনাদের সামনে আমরা তিনজন আছি। আমার নাম রানা মেহের, আমি একজন শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সাথে আরো আছেন রাবেয়া শিরিন, তিনি একজন নৃতাত্ত্বিক এবং রাজনৈতিক বিশ্লেষক। আরো আছেন ডক্টর নওরিন তামান্না, তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক, গবেষক এবং শিক্ষক। ডক্টর নরিন তামান্না আপু, আপনার কাছে প্রথমে যাচ্ছি। পুরো বাংলাদেশ গতকালকে থেকে স্তম্ভিত, কারণ এই সরকার যথারীতি মুক্তিযুদ্ধকে অবমাননা করার, সংবিধানকে অবমাননা করার ধারাবাহিকতায় এখন চড়াও হয়েছে শিক্ষকদের ওপর, মুক্তিযোদ্ধাদের ওপর এবং সাংবাদিকদের ওপর। এই বিষয়ে কিছু জানাবেন আমাদের? ধন্যবাদ ধন্যবাদ রানা। এটা আমি কি শুরু করব নাকি শিরিন তুমি শুরু করতে চাচ্ছ? আমি শুরু করতে পারি নাকি? নরেন কি বলো? তারপর তুমি। হ্যাঁ, তুমি শুরু করতে পারো, তারপরে আমি বলি। কারণ আমি জানি যে তোমার অনেকগুলো ইনফরমেশন আছে, তুমি যদি একটু শুরু করো তাহলে আমি তারপরে যুক্ত করতে পারি সেটা। ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলে আর কি, বঙ্গবন্ধুকে এই দেশ থেকে এবং এদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল অনেকবার। সোজা কথায় বলতে গেলে এদেশের স্বাধীনতা সংগ্রামের নতুন ইতিহাস তৈরির চেষ্টা হয়েছিল অনেকবার। বঙ্গবন্ধুকে মুছে ফেলা মানে হলো স্বাধীনতা সংগ্রামকে মুছে ফেলা, সেটাকে নতুন রূপে ইতিহাসে লিখন। স্বাধীন বাংলাদেশের প্রথম চেষ্টা হয় ১৯৭৫ সাল থেকেই। শুরু হয় বঙ্গবন্ধু এবং তার পরিবারের ২৮ জন সদস্যকে একসাথে হত্যার মাধ্যমে। পৃথিবীর ইতিহাসে এত নৃশংস হত্যাকাণ্ড আর হয়নি জানা মতে। বেঁচে গিয়েছিলেন সে পরিবারের ২ জন মানুষ, শেখ হাসিনা এবং শেখ রেহানা। আপনারা যারা আজকে আলোচনা শুনছেন, কে কে নিজের অত্যন্ত প্রিয়, আপনার রক্ত মাংসের সাথে সম্পর্কিত পরিবারের সদস্যকে হারিয়েছেন? অনুভূতিটা তারা বুঝবেন। এ ধরনের একজন মানুষ যখন আপনার জীবন থেকে হারিয়ে যায়, বিশেষ করে সে যখন হয় আপনার মা বা বাবা, আপনার মনে হবে মাথা থেকে ছাদ সরে গেছে, পা থেকে মাটি সরে গেছে। আপনি সে যে এক অতল অন্ধকার গহ্বরে পড়তে শুরু করবেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি সেখানে পড়তেই থাকবেন। আমরা সে পড়াকে মাঝে মাঝে থামিয়ে রাখি জীবনের প্রয়োজনে, কিন্তু আপনার পড়া, সেই পড়া আর কখনো থামে না। আপনারা কে কে ভাই বোন হারিয়েছেন বলেন তো? নিজের শরীর থেকে এক খাবলা মাংস হঠাৎ করে কেউ ছিঁড়ে নিয়ে গেছে, এই অনুভূতি কারো কি হয়েছে? সেই ক্ষত থেকে রক্ত ঝরা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত বন্ধ হয় না। শুধু একজন মানুষ চলে যাওয়াতেই কিন্তু আমাদের এরকম অবস্থা হয়। কখনো চিন্তা করে দেখেছেন আপনার পরিবারের যদি ২৮ জন সদস্যকে একসাথে খুন করা হয়, আপনার কি অবস্থা হতো? আপনারা সেটা চিন্তা করে কল্পনার জগতে সে অনুভূতিরও ধারে কাছে যেতে পারবেন না, এবং এ কারণে আপনারা ট্রল করেন স্বজনহারার বেদনা নিয়ে। কি অমানুষ, কি পৈশাচিক! তো ২টা মানুষ বিদেশের মাটিতে বসে শুনেছিলেন তাদের পরিবারের এমনকি ৯ বছর বয়সী শিশু ভাইটিকেও গুলি করে মেরে ফেলা হয়েছে। কেন এমনকি ছোট্ট রাসেলকেও মেরে ফেলা হয়েছিল? কারণ বঙ্গবন্ধুকে এদেশ থেকে মুছে ফেলতে হবে, তার রক্ত জিয়ে রাখা যাবে না। মেয়ে দুটি বেঁচে গিয়েছিলেন, কিন্তু তাদের এদেশের মাটিতে ফেরত আসার সকল কিছু বন্ধ করা হয়েছিল। তাছাড়া মেয়ে মানুষ, এরা সংসার করবে, ঘর সংসার করবে, বিদেশের মাটিতে একসময় মরে যাবে, তাই এদের নিয়ে তেমন একটা চিন্তিত ছিল না হায়নার দল।
তো বঙ্গবন্ধুকে খুন করেও কিন্তু তারা শান্ত থাকেনি তখন। এরপর শুরু হয় তার নাম মুছে দেওয়ার নানা পালা। এই প্রসেসের অংশ হিসেবে শুরু হয় ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি, বঙ্গবন্ধুর খুনিদের মুক্তি দেওয়া। সেই অধ্যাদেশের মাধ্যমে তাদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠা করা, বঙ্গবন্ধুর 2 কন্যাকে এদেশে ফেরত আনা, সকল পদ বন্ধ করা, জাতির পিতা নিয়ে বিতর্ক করা, ঘোষক নিয়ে বিতর্ক তৈরি করা, বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালন করা। আর এই সবকিছু কার হাত দিয়ে হয়েছে জানেন তো? বিএনপির হাত দিয়ে। কাদের পরোক্ষ সহায়তায়? যুদ্ধ অপরাধী জামাতের সহায়তায়। সুতরাং বিএনপি দলটাকে কিছুমাত্র বেনিফিট অফ ডাউট দেওয়ার আগে এই কথাগুলো প্লিজ সবাই মাথায় রাখবেন। বঙ্গবন্ধুকে মুছে ফেলতে এবং প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে তারা কত না রেটরিকের জন্ম দিয়েছে দেখেন। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে এবং মুক্তিযুদ্ধকে ভিন্নভাবে প্রতিষ্ঠা করতে দ্বিতীয়বার যে আঘাতটি আসে সেটা হলো 2024-এর অগস্টের পরে। আজ 1 বছরে আমরা যেন 75-এর পরের ঘটনার পুনরাবৃত্তি দেখছি। 32 ভাঙচুর, টুঙ্গিপাড়া হামলা, জাতির পিতা নিয়ে পুনরায় বিতর্ক, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা কিনা সে বিতর্ক, সারা বাংলায় বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর, টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি সরাতে ভঙ্গুর অর্থনীতির মধ্যে কোটি টাকা খরচ করে নতুন টাকা চাপানো, বিএনপির পুনরায় উঠে পড়ে লাগা, স্বাধীনতার ঘোষক কে ছিলেন, এই রেটরিক চালু করতে এই সবই চলছে সেই অগাস্ট থেকে। এখন বঙ্গবন্ধুকে মুছে ফেলা কি অত সহজ? এদেশের প্রতিটি ধূলিকণায় বঙ্গবন্ধু মিশে আছেন। ধূলিকণায় মিশে থাকা এটা রূপক অর্থে বলা আমরা সবাই জানি। এটার অন্তর্নিহিত অর্থ হলো এদেশের প্রতিটি ঘটনায়, প্রতিটি বাস্তবতায়, প্রতিটি উত্থান পতনে তার নাম, তার অবদান জড়িত আছে। এদেশের মানুষের সাইকো অ্যানালিসিস করে এই জাতিকে তিনি যেভাবে চিনেছিলেন এবং চিনে তাদের মধ্যে ঢুকে যাওয়া, তাদের নেতা হয়ে ওঠা, সে যেন যে কোনো কিংবদন্তিকেও হার মানায়। একটু পিছন ফিরে যায়। 5 সন্তান নিয়ে রেনু নামের গ্রামের এক সাদাসিধে নারী সংসার নিয়ে হাবুডুবু খাচ্ছেন, কারণ তার জীবনসঙ্গীর বেশিরভাগ কাটে হাটে মাঠে, গ্রামে, চষে বেরিয়ে এবং কারাগারে। রেনু বললেন, কারাগারেই তো বসে থাকো, লিখে ফেলো না সবকিছু। এবং তারপর কলম চলতে লাগলো। কারাগাররক্ষী জিজ্ঞেস করেছিলেন, শেখ সাহেব কি লিখে না তো? উনি মুচকি হাসলেন, লিখে যান তো, লিখেই যান। এই লেখা উনি পরবর্তীতে শেখ মনির কাছে দিয়েছিলেন টাইপ করে সেটাকে একটা স্থায়ী রূপ দিতে। এই লেখা সম্পর্কে আমরা কেউই জানিনি আর, কেননা 75-এর হত্যাকাণ্ডের পর এই লেখার খুঁজে পাওয়া যায়নি। অবশ্য খুঁজে পাওয়া যায়নি বললে ভুল হবে, বলা যায় এই লেখা হারিয়ে গিয়েছিল, এটা সম্পর্কে আমরা কেউ জানতাম না, তাই খোঁজার প্রয়োজন হয়নি। 2004 সালে হঠাৎ এই লেখা হাতে পান শেখ হাসিনা এবং শেখ রেহানা। এবং কখন হাতে পান জানেন? আপনারা জানেন নিশ্চয়ই, সেও এক অলৌকিক ঘটনা। শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার ঠিক কিছুদিনের মাথায় তিনি এই লেখাগুলো হাতে পান। দেখুন, বঙ্গবন্ধুর রক্তকে আবার শেষ করে দেওয়ার জন্য গ্রেনেড হামলা, আরেকটি মরণঘাতী হামলা ছিল এই গ্রেনেড হামলা। যাই হোক, শেখ মনির বাড়ির পুরনো আসবাবপত্রের মাঝে ওনার পড়ার টেবিলের ড্রয়ারে এই লেখাগুলো পড়েছিল গত 30 বছর। পাতা জীর্ণ হয়ে গিয়েছিল, অনেক লেখা পড়া যাচ্ছিল না। কিন্তু তাতে কি নিজের বাবার হাতের লেখা চিনতে কি সন্তানের কখনো কষ্ট হয়? শেখ হাসিনা এই ডায়েরি হাতে নিয়ে বলেছিলেন, পরে অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছিলেন, বোধহীন, বাক্যহীন হয়ে গিয়েছিলাম। এর পরের ইতিহাস আমাদের সবার জানা। তিনি এবং শেখ রেহানা পেজের পর পেজ থেকে প্রতিটি শব্দ ও বাক্য হুবহু টুকতে থাকেন এবং ববি মওদুদ সে কাজ এডিট করেন। 2012 সালের জুনে এই কাজ বই আকারে ছাপা হয়, অসমাপ্ত আত্মজীবনী। একটু ভিন্ন দিকে যাই। বঙ্গবন্ধু প্রচুর জিনিসপত্র লিখেছেন, খাতার পর খাতা, পাতার পর পাতা। এই লেখার অভ্যাস তার জীবনে নতুন নয়, জীবন সংগ্রামের প্রথম থেকেই তিনি লিখতে। তার একটি প্রমাণ হলো শেখ হাসিনা 2014 সালে বাংলাদেশের স্পেশাল ব্রাঞ্চ থেকে বঙ্গবন্ধুর একটি ডায়েরি উদ্ধার করেন, যা লেখা হয়েছিল 1958 সাল থেকে 1960 সালের মধ্যে। 1958 সালের আইয়ুব খান সরকার যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করে এবং 60 সালে যখন বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি পান, উনি বের হয়ে আসার সময় ওনার সবগুলো খাতা থেকে 2টি খাতা আইয়ুব সরকার বাজেয়াপ্ত করে। সে খাতা বা ডায়েরির একটি পাওয়া যায় 54 বছর পরে 2014 সালে। 54 বছর পরে আইয়ুব আমলের এই খাতা পাওয়ার ঘটনাটি তুলে আনার পিছনে আমার উদ্দেশ্য কি? আমার একটা উদ্দেশ্য আছে। এই ভলিউমের কালেকশনটা কি আপনারা দেখেছেন? 14 ভলিউমের একটা কালেকশন, হ্যাঁ,
পাকিস্তানি ইন্টেলিজেন্স বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর উপর বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছিল। এই নথিপত্র ছিল 48,000 পাতার। এই নথিপত্র 1948 সাল থেকে 1971 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর উপর সকল ধরনের কার্যকলাপ তারা নথিভুক্ত করে। এই নথিগুলোর উপর ভিত্তি করে 14 ভলিউমের এই সংকলনটি প্রকাশ করা হয়। এই সংকলন করতে সাহায্য করেছিলেন পূর্ববর্তী আইজিপি মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এবং তার নেতৃত্বে থাকা 123 জন অফিসার একটা টিম। এই নথিগুলো স্ক্যান করে সফট কপি আকারে সংরক্ষণ করা, প্রতিটি শব্দ ও বাক্য হুবহু লিখে ফেলা, বিভিন্ন অকাঠ্য ও অস্পষ্ট উর্দু বা বাংলা শব্দকে পাঠকের সুবিধার্থে সেরকম শব্দ ব্যবহার করা এবং ফাইলগুলো কম্পাইল করা, এই সকল কাজে যুক্ত ছিলেন জাভেদ পাটোয়ারি এবং তার টিম। পরবর্তীতে শেখ হাসিনা এই কাজে কঠোর সায়েন্টিফিক নিয়মনীতি অনুসরণ করেন এবং তিনি যেটা করেছিলেন প্রতিটি পদক্ষেপ তিনি যাচাই করেছিলেন। হ্যাঁ, আর এই কারণে এই ভলিউমটি টেইলর অ্যান্ড ফ্রান্সিস নামের আন্তর্জাতিকভাবে অত্যন্ত খ্যাতিমান পাবলিকেশন সেন্টার থেকে প্রকাশিত হয়েছিল 2021 সালে। দেখুন তাদের স্বীকারোক্তি। হ্যাঁ, তো বর্তমানে এই মুক্তিযুদ্ধ বিরোধী সরকার বঙ্গবন্ধুকে এবং প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার জন্য আরেকটি পদক্ষেপ নিয়েছে, এবং সেটা কি, এই জীবনে নাকি উনি লেখেন নাই। এটা তারা কিভাবে বলছে? তারা 14 খণ্ডের এই সংকলনের কাজের সাথে আইজিপি জাভেদ পাটোয়ারি এবং তার টিমকে ভিকটিম আখ্যা দিয়ে বলার চেষ্টা করছে যে ওনারাই বঙ্গবন্ধুর আত্মজীবনী লিখেছেন। এই কথাগুলো বলতে গিয়ে ওনারা 14 খণ্ডের এই সংকলনের কথা চেপে গিয়েছেন ইচ্ছা করে। অসমাপ্ত আত্মজীবনীর সাথে আইজিপি জাভেদ পাটোয়ারি এবং তার টিমকে যুক্ত করে একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছেন। এখন বাঙালি হলো হুজুগে মাতা জাতি, কে আর খুঁজতে যাবে কিছু, গবেষণা করে কে বের করবে আসল সত্যটা কি, এবং এটাকেই তারা কাজে লাগিয়েছেন। একটা ইস্যু তুলে ধরে জাতির সামনে অসমাপ্ত আত্মজীবনীকে প্রশ্নবিদ্ধ তারা করে তুলল। এই ধরনের কনস্পিরেসি এবং ভুল কোনো সহজ ভুল নয়, অনিচ্ছাকৃত ভুল নয়, এটা আপনারা খুব মনে রাখবেন। তারা ভেবে চিন্তে এটা করেছে, এবং এটা তারা করেছে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসকে ছোট করে দেখাতে। কেননা অসমাপ্ত আত্মজীবনী কেবল একজন মুজিবের আত্মজীবনী নয়, এর মধ্যে নিহিত আছে এদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই কনস্পিরেসির মাধ্যমে তারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করতে চায়, তার নেতৃত্বে তার সংগ্রামকে অস্বীকার করতে চায়। এই ধোঁয়াশা পরিষ্কার করতে আজকের এই আলোচনা। আত্মজীবনের উৎস যদি আমরা খুঁজতে যাই, আমরা দেখি এটি লেখা হয়েছিল 1967 থেকে 1969 সাল পর্যন্ত, যখন তিনি ঢাকা সেন্ট্রাল জেলে পাকিস্তানি জান্তার হাতে বন্দী হয়েছিলেন। এই 2 বছরে তিনি যে ঘটনা প্রবাহ টুকে রেখেছিলেন সেটার উপর ভিত্তি করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ছাপা হয়। তার এই দিনলিপি থেকে তার আত্মজীবনী বইটা আমরা যখন দেখি, তখন দেখি যে তার লেখা ঘটনাবলীর বিবরণ সেই সময়কার অন্যান্য অনেক নামকরা পত্রিকাগুলোর ঘটনার সাথে মিলে যাচ্ছে, এবং তিনি যে রাজনৈতিক জীবন দর্শনে বিশ্বাস করতেন সেই জীবন দর্শন তার প্রতিটি পাতায়, প্রতিটি বাক্যে, প্রতিটি অক্ষরে ফুটে উঠছে। যে ডায়েরির উপর ভিত্তি করে এই বই লেখা হয়েছিল সেখানে কি ছিল? সেখানে 1955 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনা ছিল। সেখানে 1943 সালের বাংলার দুর্ভিক্ষের কথা ছিল। এই দুর্ভিক্ষে তিনি নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেরিয়ে কিভাবে মানুষকে সাহায্য করার চেষ্টা করেছিলেন সে কথা আছে। সেখানে সাম্প্রদায়িক দাঙ্গার কথা আছে, সেখানে ছাত্র রাজনীতির কথা আছে, ভাষা আন্দোলনের কথা আছে, আর আছে পাকিস্তানের অস্বাভাবিক অবর্ণনীয় অত্যাচারের কথা বাঙালিদের উপর। আগরতলা ষড়যন্ত্র নিয়ে যে ঘটনা ঘটেছিল সেগুলোর মামলার নথিতে যে ধরনের বিবরণ পাওয়া যায়, ওনার ডায়েরিতে সে কথাগুলোর প্রতিফলন দেখা যায়। কি কারণে ওনাকে গ্রেফতার করা হয়েছিল, কি কনস্পিরেসি করা হয়েছিল আগরতলা নিয়ে ষড়যন্ত্রের প্রেক্ষিতে। তো এই যে বিভিন্ন সোর্সের তথ্যের সাথে ওনার তথ্যের মিল, এক অকাট্য প্রমাণ, অকাট্য দলিল, কোনো কন্ট্রাডিকশন নাই সময়ের ক্ষেত্রে, ঘটনা প্রবাহের ক্ষেত্রে। কারাগারে বসে উনি পিছনের দিকে তাকাচ্ছেন, একের পর এক ঘটনা লিখে যাচ্ছেন। জেল অথরিটি কেটে ছেটে ওনাকে পত্রিকা দিচ্ছেন, তিনি সেগুলোই পড়ে নিজের দৃষ্টিভঙ্গিতে সেই সমসাময়িক ইস্যুগুলো নিয়ে লিখে যাচ্ছেন এবং লিখে যাচ্ছেন। এই দৃষ্টিভঙ্গি কি আর কেউ লিখতে পারে? কাউকে দিয়ে কি লেখানো সম্ভব? অথচ আমরা
এই সরকার কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া এখানে দুটি সম্পূর্ণ ভিন্ন নথি এবং লিখিত প্রমাণাদিকে এক করে একটা জগাখিচুড়ি রেটরিক প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে। কেননা 14 খণ্ডের সংকলনের প্রামাণিক সোর্স এবং আত্মজীবনীর সোর্স সম্পূর্ণ ভিন্ন। একটি সোর্স হলো পাকিস্তানি ইন্টেলিজেন্সের সংগৃহীত দলিল, আরেক সোর্স হলো বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা ডায়েরি। তো এই অগস্টে বাংলাদেশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ 14 খণ্ডের এই সংকলনের সাথে জাভেদ পাটোয়ারির নাম আবিষ্কার করে, তার বিরুদ্ধে এক মামলা ঠুকে দেয় এবং বলে যে শেখ হাসিনা জাভেদ পাটোয়ারিকে দিয়ে এই আত্মজীবনী লিখেছেন, বিনিময়ে ফ্ল্যাট দিয়েছেন এবং কোটি 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 টাকা দিয়েছেন। যদিও এই যে টাকা ফ্ল্যাটের কোনো তথ্য প্রমাণ তারা দিতে পারেননি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে হঠাৎ এই বিতর্ক কেন? এই সরকার হঠাৎ কেন আইজিপি জাভেদ পাটোয়ারি এবং 123 জন অফিসিয়ালের কথা সামনে নিয়ে আসলো, যারা আত্মজীবনী লেখার সাথে জড়িতই আসলে ছিল না? এটার একটাই উদ্দেশ্য, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করার পায়তারা। গত 1 বছর তারা একের পর এক এ ধরনের পদক্ষেপ নিয়েছে। বঙ্গবন্ধুর নাম কিভাবে মুছে ফেলা যায়, আত্মজীবনীকে এরকম নিয়ে এরকম ধোঁয়াশা তৈরি করাও সে একই উদ্দেশ্য। বঙ্গবন্ধুর আত্মজীবনী কেবলমাত্র তার জীবনী নয়, এটা এই অঞ্চলের বাঙালিদের সম্মিলিত স্মৃতি, এটা তারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, এটা আমাদের বুঝতে হবে। আমাদের কথা হলো, যদি তারা এই দাবি তুলেই থাকে, সেটা প্রমাণ করার তো খুব ভালো উপায় আছে। তারা বঙ্গবন্ধুর হাতে লেখার ফরেন্সিক করতে পারে। অসমাপ্ত আত্মজীবনী বইয়ে বেশ কিছু পেজ সংযোজন করা হয়েছে, যেখানে আমরা বঙ্গবন্ধুর নিজের হাতের লেখার ফটোকপি দেখতে পাই। বঙ্গবন্ধুর হাতের লেখা পাওয়া অন্যান্য জায়গায় পাওয়া খুব বেশি কঠিন কিছু নয়, অতএব সহজেই প্রমাণ করা যায় এটি কি ওনার নোট ছিল নাকি ছিল না। ইতিহাসকে যদি চ্যালেঞ্জ করতে চায় করুক, কিন্তু রাজনৈতিক অসুস্থতা তো বন্ধ করতে হবে। তারা যতভাবে খুশি এই আত্মজীবনীকে মিথ্যা প্রমাণ করার পদক্ষেপ নেই, কিন্তু সেটা নিতে হবে বৈজ্ঞানিকভাবে, বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে। শুধুমাত্র মুখের কথায় মিথ্যা প্রোপাগান্ডা নিয়ে এই জিনিস করা যাবে না। হ্যাঁ, সেটা করলে হবে না। জেলের ছোট্ট কুঠুরিতে বসে ডায়েরি লেখা মুজিব একাই করেননি। আমরা যদি পৃথিবীর অন্যান্য অবিসংবাদিত নেতাদের দিকে তাকাই, আমরা দেখি ডায়েরি লিখেছিলেন মহাত্মা গান্ধী, ডায়েরি লিখেছিলেন নেহরু, ডায়েরি লিখেছিলেন ম্যান্ডেলা। তাদের সকল ডায়েরি পরবর্তীতে প্রকাশিত হয়, আপনারা দেখছেন। আমরা হয়তো অনেকেই জানি না যে এই বইগুলোর প্রতিটি অটোক্রেট সরকার দ্বারা আক্রমণের শিকার হয়েছিল এই মানুষগুলোর অবদানকে মুছে ফেলার উদ্দেশ্যে। কিন্তু ইতিহাস এইসব মহামানবদের মুক্তি সংগ্রামের দিনলিপিকে একেবারে ঠিকই উচ্চস্থানে নিয়ে গেছে এবং অসমাপ্ত আত্মজীবনী দৃঢ়ভাবে সেখানে জায়গা করে নেবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কেবলমাত্র একটি বই নয়, এটি ওনার টেস্টিমনি। এই আত্মজীবনীতে লেখা রয়েছে এদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়কের যুদ্ধের অভিজ্ঞতা। এই আত্মজীবনীকে মুছে দেওয়াটা শুধুমাত্র তাকে মুছে দেওয়ার চেষ্টা নয়, এই জাতির সংগ্রাম এবং রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে মাথা তুলে দাঁড়ানোর ইতিহাসকেও মুছে দেওয়ার পায়তারা। এই কনস্পিরেসি আমাদের রুখতেই হবে। মুজিবের শব্দ আমাদের মুক্তি সংগ্রামের শব্দ, আমাদের সংগ্রামের ইতিহাসের শব্দ, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার শব্দ। আসুন আমরা সঠিক তথ্য জেনে নেই, সঠিক ইতিহাস জানি এবং মুক্তিযুদ্ধকে যারা মুছে দিতে চায় তাদের হাতকে আমরা গুঁড়িয়ে দেই। আমার এতটুকুই বলার কথা ছিল এবং মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কিছু হচ্ছে। রানা অনেকবার অনেক কিছু এই নিয়ে প্রেজেন্ট করেছে, নরিনও করেছে, কিন্তু আজকে এই অগাস্ট মাসে আরো অনেক একটা কঠিন ঘটনা ঘটে গেছে। আমি নরিনের কাছে একটু যাব। নরিন, তুমি যদি আমাদেরকে একটু বলো। ধন্যবাদ শিরিন। আমি আসলে ওই যে ঘটনাটা নিয়ে আলাপ করবো সেখানে যাওয়ার আগে আসলে আমি তোমার কথাগুলো যখন শুনছিলাম, ছোট্ট একটা জিনিস একটু অ্যাড করার আছে। আমার কাছে মনে হচ্ছে কি যে এই যারা এইটা নিয়ে একটা ফ্যাকড়া তুলেছে, তাদের উদ্দেশ্যটা তো তুমি ব্যাখ্যা করলে, কিন্তু আমার কাছে মনে হয় কি জানো, এরা ওই মিনিমাম যে এই ফ্যাকড়া তোলার আগে, একটা ষড়যন্ত্র করার আগে যে একটা জিনিস পড়ে নেবে, এই মানে এইটুকুও তাদের আসলে নেই। মানে এই যে এই অসমাপ্ত আত্মজীবনীটা পড়লেই বোঝা যায়
যে এটা যে মানে এটা নিয়ে যে কোনো ধরনের কোনো ধোঁয়াশা তৈরি করার কোনো সুযোগ নেই। যেই পড়েছেন, দর্শক শ্রোতা এক্স্যাক্টলি। আপনারা যারা আছেন, আপনারা যদি আমাদের অনুরোধ যে এটা পড়েন, কারণ এখানে এটা তো একটা জীবন্ত ইতিহাস আসলে, যেটা এই বইটা। আরো একটা খুব কমন সেন্সের ব্যাপার যে এটা তো অসমাপ্ত আত্মজীবনী। যদি এটা অন্য কেউ লিখবেই, এবং বঙ্গবন্ধুকে নিজেকে মহিমান্বিত করার জন্য যদি এটা লেখা হয়ে থাকতো, এটা অসমাপ্ত হতো না, এটা সমাপ্ত হতো, তাই না? সমাপ্ত আত্মজীবনী হতো, সেটাই। সমাপ্ত আত্মজীবনী তো সমস্ত জিনিসগুলোকে এটাকে পড়লেই বোঝা যায়, মানে এতটুকু যে একটা গ্রাউন্ড ওয়ার্ক করা, যে একটা জিনিস ষড়যন্ত্র করতে হলেও তো একটু মেধা লাগাতে হয়, তাও না, যে মানে এত দুর্বল স্ক্রিপ্ট। আচ্ছা, যাই হোক, তো শিরিন যেটা বলছিলে সেই প্রসঙ্গটাতে যাই। তো যে ঘটনাটার কথা তুমি বলছিলে সেটা ঘটেছে গেল বৃহস্পতিবার সকালে। তো গেল বৃহস্পতিবারের সকালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল মঞ্চ ৭১। সেখানে আলোচক হিসেবে মুক্তিযোদ্ধারা ছিলেন, আইনজীবীরা ছিলেন, রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন আলোচক হিসেবে। তো ওই সময় যেটা হলো, ওই অনুষ্ঠান চলাকালে ঠিক একজন বক্তা বোধহয় বলেছেন, ঠিক তারপর পরই দুপুর ১২টার দিকে একদল মানুষ নিজেদেরকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে সেই মিলনায়তনে ঢুকে পড়ে এবং সেখানে আলোচকদের ফ্যাসিবাদের দোসর এবং খুনি আখ্যা দিয়ে হেনস্থা করতে শুরু করে। তো এই পর্যায়ে দর্শক, আমি আপনাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখাতে চাই। যে আপনার, হ্যাঁ, শিরিন তুমি যদি আমাদের একটু সাহায্য করো। দর্শক, আপনারা দেখলেন একটা ছোট ক্লিপ, যা সেই দিনের যে বর্বর ঘটনা ঘটেছে তার একটা ছোট্ট অংশ শুধু। আরো কি হয়েছিল তার একটু বর্ণনা দিই। এই যারা ঢুকে পড়েছে তারা ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য এই আয়োজন করা হয়েছে। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগ পুনর্বাসন হতে দেবে না, এই সব বলে তারা সেখানে ঢুকে চেয়ার ভেঙে ফেলে, ব্যানার ছিঁড়ে ফেলে। কিন্তু সে তো শুধু সেটাই নয়, তারা সেই সময় আপনারা দেখলেন তার কিছু অংশ যে উপস্থিত মুক্তিযোদ্ধাদের গলা চেপে ধরে মারধর করে। আমরা দেখলাম প্রায় ৪৫ মিনিট ধরে চলা এই তাণ্ডবের পর পুলিশ সেখানে উপস্থিত হয় এবং এই সন্ত্রাসী, দেশবিরোধী, রাজাকার মবের কাউকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করলো না। তারা গ্রেপ্তার করলো বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ ১৬ জনকে। প্রথমে তারা হেফাজতে নিল, এরপর তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে একটা মামলা দিল। কিন্তু পুরো দেশ, আপনারা, আমরা এবং পুরো দেশবাসী দেখলো যে জুলাই যোদ্ধা পরিচয়ে এই যে মব যারা ওখানে গেল এবং মুক্তিযোদ্ধাদের, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে অপমান করলো, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। অর্থাৎ আপনার বাসায়, দর্শক ধরেন আপনার বাসায় ডাকাতি হলো এবং পুলিশ এসে সেই ডাকাতদেরকে বাঁচালো এবং আপনাকে ধরে নিয়ে গেল এবং আপনার বিরুদ্ধেই মামলা দিল, আপনাকেই সন্ত্রাসী ডাকাত বলে আপনার বিরুদ্ধেই মামলা দিল। তো এই হলো। তো এই শিক্ষক সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে যে মামলাটি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ ৭১-এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান
অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদেরকে প্ররোচিত করে নাকি বক্তব্য প্রদান করেছিলেন। এদিকে ডিবির প্রধান শফিকুল ইসলাম বিবিসিকে বলেন, লতিফ সাহেবের বক্তৃতা দেখলাম, যেই ব্যানারে আসছে সেই ব্যানারটা দেখলাম, এছাড়া তাদের কলাম বই এইসব অ্যানালিসিস করে দেখলাম একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। তারা যে সমস্ত বক্তৃতা বিবৃতি দিচ্ছে তা রাষ্ট্রের অবস্থানের সাথে কন্ট্রাডিক্টরি। এই হলো ডিবি প্রধানের বক্তব্য। ভাবা যায় দর্শক? যারা অনুষ্ঠানে মব সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা হলে তদন্ত করে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, এইটা তদন্তের ব্যাপার। অর্থাৎ দর্শক, যারা সর্বসম্মুখে নিজেদের পরিচয় গোপন না করে, কোনো মাস্ক টাস্ক পরে যায়নি, কিন্তু সবাই দেখেছে, সবাই জেনেছে, এদের ভিডিও আছে, সবার সামনে মব ভায়োলেন্স যারা করলো তাদের বিরুদ্ধে তদন্ত না করে নাকি ব্যবস্থা নেওয়া যাবে না। মানে তাদের কাছে এখনো নাকি তথ্য প্রমাণ নেই, এত ভিডিওর পরে যেগুলো ভাইরাল হয়েছে তারপরে তথ্য প্রমাণ নেই। কিন্তু নিরীহ সাংবাদিক, শিক্ষক সহ যারা আক্রান্ত হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত ছাড়াই মামলা করা যাবে, তাই না? কি বিচিত্র এই সরকার দেখুন। তো দর্শক, আমরা সবাই খুব ভালো করে জানি যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কেউই কোনো রাজনৈতিক দল করতেন না, মানে এখন করছে না। যেমন লতিফ সিদ্দিকী 2015 সালে কিন্তু আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন, কাজে তিনি আওয়ামী লীগ করেন না। কার্জন স্যার, হাফিজুর রহমান কার্জন স্যার, উনি শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। মঞ্জুরুল আলম পান্না, যিনি খুব বিখ্যাত ব্লগার এবং সাংবাদিক, উনি সরব ছিলেন, কিন্তু খুবই সরব ছিলেন জুলাই আগস্টের সেই সময়কার অভ্যুত্থানের পক্ষে। তো এরা সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র কিভাবে, কখন করলো এবং কেনই বা করবে বলুন তো? আচ্ছা, তো এই মানুষদের অপরাধটি আসলে কি? এদের অপরাধ আসলে দুইটি। এক, ৭১-এর পক্ষে কথা বলা, আর তাদের দ্বিতীয় অপরাধটি আসলে হচ্ছে এই সরকারের, এই রাজাকার ইউনূস সরকারের সমালোচনা করা। আর তাদেরকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হলো কোন আইনে? সন্ত্রাস দমন আইনে। অর্থাৎ আজকে ৭১-এর পক্ষে কথা বলা, কলাম লেখা কিংবা কোনো রকমের আলোচনা করা আজকে এই ইউনূস সরকারের চোখে সন্ত্রাসী কার্যক্রম বলে বিবেচিত, তাই না দর্শক? আচ্ছা, খেয়াল করে দেখুন, এই মানুষগুলো, এই শিক্ষক, সাংবাদিক, এরা কিন্তু কোনো জনসভা করেনি, কোনো মিছিল করেনি। ওনারা রীতিমতো অনুমতি নিয়ে হল ভাড়া করে একটা শান্তিপূর্ণ আলোচনা সভায় যোগ দিয়েছিলেন। সেখানে কার্জন স্যার কথা বলেছিলেন আমাদের সংবিধান নিয়ে, আবার বাকিরা কিন্তু কথাও বলতে পারেননি। অর্থাৎ আপনি আপনার বক্তব্য ইভেন দেওয়ার আগেই আপনি সন্ত্রাসী, এরকম একটা লেভেল আপনার উপর শুধু লাগিয়ে দেওয়া হবে তা না, আপনাকে ধরে ভরে দেওয়া হবে মামলা দিয়ে। এইরকম অনাচার, এইরকম অধিকার হরণ, এইরকম ব্লেটেন্ট অসভ্যতা কেউ কি বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কখনো দেখেছে? এই ১৬ জনকে যখন শুক্রবারে আদালতে পাঠানো হলো, তখন সেখানে ওকালতনামায় স্বাক্ষর করতে অস্বীকার করেন লতিফ সিদ্দিকী। তিনি বলেন যে আদালতে জামিন দেওয়ার ক্ষমতা নেই, যেই আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই সেই আদালতের কাছে কেন জামিন চাইব? ঠিক কোন পরিস্থিতি হলে বিচার বিভাগের উপর সব রকমের আস্থা উঠে যায় মানুষের, ভাবা যায়? এইবার কি বোঝা গেল কেন আমরা এই সরকারকে রাজাকার সরকার বলি? দর্শক, আপনারা জানেন এই ঘটনার পর সর্বস্তরে কিন্তু নিন্দার ঝড় উঠেছে। একটি শান্তিপূর্ণ আলোচনা সভায় যারা মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের গলা টিপে ধরলো, মেঝেতে ফেলে পেটালো, তাদেরকে গ্রেপ্তার না করে যারা ভিকটিম তাদের নামেই মামলা দেওয়া হলো। এটা দেখে অনেকেই বলেছেন যে আবার প্রমাণ হলো এই সরকার মব ঠেকাতে ব্যর্থ।
এই কথাটা যারা বলছেন না, আমার মনে হয় তারা সঠিক বলছেন না, বা তাদের আসলে আসলে পরিস্থিতি কি সেটি বুঝতে তাদের কিছু কষ্ট হচ্ছে। এই সরকার মব ঠেকাতে ব্যর্থ নয়, বরং এই সরকারই পরিকল্পিতভাবে এই মব আসলে সৃষ্টি করেছে, যেন এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে গ্রেপ্তার করা যায়, হেনস্থা করা যায়। 5ই আগস্টের পর থেকেই আমরা দেখছি মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ, তাদের গলায় জুতার মালা পরানো, ৭১কে মুছে ফেলার চেষ্টা। এই সরকার কি করে? এরা প্রথমে মব পাঠায়, তাদের ছাত্র জনতা কিংবা প্রেসার গ্রুপ নাম দিয়ে এদেরকে প্রশ্রয় দেয় এবং তারপর তাদের দাবিটা কিন্তু পূরণ করে। কয়দিন আগে আমরা দেখলাম যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে কি কুৎসিত অশ্লীল ভাষায় তার উপর মব আক্রমণ করা হলো। আপনারা সবাই সেটা দেখেছেন। সেখানে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, আমি আমার দীর্ঘ জীবনে কখনো রাজনৈতিক অঙ্গনে এই সব ভাষা কাউকে ব্যবহার করতে শুনিনি। আমি নিশ্চিত আপনারাও কখনো শুনেননি। মঞ্জুরুল আলম পান্না, যাকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার, সেই মঞ্জুরুল আলম পান্না খুব পরিচিত ব্লগার। তার গত কয়েকটি অনুষ্ঠান যারা দেখেছেন তারা আপনারা জানবেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু তাকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছিল, এবং হুমকি দিচ্ছিল কে? রাজাকার গোলাম আজমের পুত্র আজমি। তো আজকে ইউনূস সরকার এদের নামে মিথ্যা মামলা দিয়ে গোলাম আজমের পুত্রের সেই দাবিকেই কিন্তু বাস্তবায়ন করলো। তো সরকারের চালাকিটা আপনারা দেখুন, তারা এখানে তাই করেছে যা ওনারা সব সময় করে। সরাসরি পুলিশ পাঠিয়ে যদি এনাদেরকে গ্রেপ্তার করা হতো, এরা তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বিখ্যাত মানুষ, তো এদেরকে পুলিশ পাঠিয়ে যদি গ্রেপ্তার করা হতো তাহলে তো একটু বেশি খারাপ দেখায়, তাই না? সরকারের স্বরূপটা সবার সামনে উন্মোচিত হয়ে যায়। তো তারা আর কি ধান্দা করলো যে আগে মব পাঠাই, তারপরে আমরা গ্রেপ্তার করি। অর্থাৎ সর্প হইয়া দংশন করো, তারপর ওঝা হইয়া ঝাড়ো। ঝাড়ো ঠিক নয়, মারো। এই হলো গিয়ে এদের মানে এভাবেই এরা মানে এটাই এদের মোডাস অপারেন্ডি, এভাবেই তারা কাজ করে। দর্শক, আরো একটি জিনিস লক্ষ্য করুন। আমরা সবসময় বলে আসছি কি, আমরা বিশ্বাস করি ৭১ ছাড়া বাংলাদেশ হয় না, আর বঙ্গবন্ধু আর বাংলাদেশ অবিচ্ছেদ্য। এই যে ঘটনাটি ঘটলো, সেটিতে আরেকবার কিন্তু প্রমাণিত হলো যে ৭১কে কুক্ষিগত আওয়ামী লীগ করেনি। এখন ৭১ শুনলেই যদি রাজাকারের আতঙ্কিত মনে আর অবৈধ ইউনূস সরকারের সন্ত্রস্ত চোখে আওয়ামী লীগের চেহারাটা ভেসে ওঠে, তাহলে সেটা তো আওয়ামী লীগের দোষ নয়, বরং আমি বলবো যে সহস্র ভুল সত্ত্বেও দল হিসাবে এইটাই আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় সার্টিফিকেট, তাদের সবচেয়ে বড় গৌরবের বিষয় যে মুক্তিযুদ্ধের নাম শুনলেই, ৭১-এর নাম শুনলেই এইসব রাজাকারদের মনে আওয়ামী লীগের কথা ভেসে ওঠে। অনেকেই বলেন যে ৭১-এর কথা বলা মানেই নাকি আমরা ৭১-এর চেতনা বিক্রি করছি। আমাদেরকেও বিভিন্ন সময়, আমরা এই অনুষ্ঠানটি শুরু করার পর থেকে অনেক সময় অনেকেই আমাদের বলেছে যে তোমরা কেন এসব বলো, তোমরা তো বিপদে পড়বে, আরো তারপর উপরে আবার তোমরা ৩ জন নারী, তোমরা কেন বলছো, এসব বলে তোমরা কি পাবে? দর্শক, এই প্রশ্নটার জবাব আজকে একটু দেই। হয়তো তাহলে বুঝবেন কেন এই মানুষগুলো এত বিপদের মধ্যেও এই আলোচনা সভায় গিয়েছিলেন। হয়তো বুঝবেন যে কেন আমরা এই অনুষ্ঠানটা করি, এই কথাগুলো বলি। আমার আম্মা আমাকে খুব ছোটবেলায় শিখিয়েছিলেন, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। অর্থাৎ জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। এই দেশটি আমাদের মা, আর ৭১ আমাদের জন্মের ঋণ। মায়ের ঋণ স্বীকার করাকে কি চেতনা ব্যবসা বলে? দর্শক, মায়ের মুখটি মলিন হলে আপনি চোখের জলে ভাসেন না। আপনার মায়ের ওপর
যখন কেউ আক্রমণ করে তখন কি আপনি চুপ করে বসে থাকেন, প্রতিবাদ করেন না? বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তাই করেছেন। আমার শিক্ষক হাফিজুর রহমান কার্জন স্যার তাই করেছেন। মঞ্জুরুল আলম পান্না এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীও সেই জন্যই সেখানে গিয়েছিলেন। একটি ছবি দিয়ে শেষ করি। শিরিন, তুমি যদি ছবিটা একটু দেখাও। ছবিটিতে এক হাতে হাত করা, আরেক হাতে সংবিধান নিয়ে দাঁড়িয়ে থাকা যে মানুষটিকে দেখছেন তার নাম হাফিজুর রহমান কার্জন। তিনি আইনের শিক্ষক। তিনি, এই মানুষটি আমার শিক্ষক ছিলেন। স্যারের এই ছবিটি আজকে সমস্ত বাংলাদেশের মুখ। এই সংবিধানটি যা উনি হাতে ধরে আছেন, এটি কি? এটি আপনার আমার অধিকার এবং স্বপ্নের রক্ষা কবচ। আজকে আপনি বিপদগ্রস্ত হলে এনসিপি নেতা, কোনো রাজাকার কিংবা ইউনূস আপনাকে বাঁচাতে আসবে না। আপনাকে বাঁচাতে আসবে এই সংবিধান। এটিকে আমরা রক্ষা করতে চাই। সেই জন্য আদালতের সামনে দিয়ে হাজতখানায় যাওয়ার সময় অধ্যাপক হাফিজুর রহমান কার্জন স্যার বাংলাদেশের সংবিধানটি উঁচু করে ধরেন। তারপর বলেন, এই মুক্তিযুদ্ধের সংবিধান আমরা রক্ষা করব। ৩০ লাখ শহীদ আর ৫ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই মুক্তিযুদ্ধের সংবিধান। এই সংবিধান আমরা রক্ষা করব। বাংলাদেশ আমরা রক্ষা করব। মুক্তিযুদ্ধ আমরা রক্ষা করব। প্রিয় দর্শক, নিজের মাকে রক্ষা করতে কোনো দল করা লাগে না, মানুষ হওয়া লাগে। অন্যায়ের প্রতিবাদ করতে কোনো নির্দেশের অপেক্ষার প্রয়োজন হয় না, শুধু একটি মেরুদণ্ড লাগে। আসুন প্রতিবাদ করি। আমরা ন্যায়ের পক্ষে আছি। আমরা আমাদের মায়ের পক্ষে আছি। এই অমানিসা কেটে যাবে দর্শক, সকাল হবেই। জয় বাংলা। দর্শক, এবার আমরা যাচ্ছি রানা মেহের। রানা, তোমার কাছে একটু যাচ্ছি। সম্প্রতি পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার ইসহাক দার এসেছিলেন বাংলাদেশে এবং অনেক ধরনের কথা উনি বলেছেন। এবং আমরা দেখছি যে আবার আমাদের মুক্তিযুদ্ধের প্রতি যে আঘাত, সেটা অব্যাহত আছে। এবং কি সমস্ত বিতর্কিত কথা তিনি বলেছেন, তার খবর নিয়ে কি কি হলো আমাদেরকে একটু জানাও। যেটা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি আমাদেরকে ভাই ডেকেছেন। এখন পাকিস্তানের মুখে ভাই ডাকটা শুনলে আমার ছোটবেলায় পড়া একটা ভাব সম্প্রসারণের কথা মনে পড়ে। ভাই বলে ডাকো যদি দেব গলা। এটা সেই দেশ যেই দেশ আমাদের উপর গণহত্যা চালিয়েছে। পাকিস্তান সেই দেশ যাদের হাতে লেগে আছে ৩০ লক্ষ মানুষের রক্তের দাগ, ২ লক্ষ বীরাঙ্গনার দীর্ঘশ্বাস আর ১ কোটি শরণার্থীর দীর্ঘ যাত্রার ক্লান্তির ভার। তারা যখন আমাদেরকে ভাই বলে ডাকে, এর থেকে অমানবিক আর কিছু হয় না। ঠিক এই কাজটি তারা আগে করেছে, কদিন আগেও করেছে, কারণ তারা জানে এখন বাংলাদেশে সরকারে যারা আছে তারা আসলে পাকিস্তানের সত্যিকারের সহচর। তারা সেই সহচর যারা ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে বাঙালির ওপর গণহত্যা চালিয়েছিল। ২০২৪-এ এই রাজাকার সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের ৩ দিকে যে দেশের সীমান্ত আছে, যেই দেশ মুক্তিযুদ্ধের সময় থেকে পাশে আছে আমাদের, সেই ভারতের সাথে সব রকমের শত্রুতা তৈরি করে যাচ্ছে আর মিত্রতা তৈরি করছে সেই দেশের সাথে, যে গণহত্যাকারী দেশের সাথে, যারা আমাদেরকে স্বীকৃতি পর্যন্ত দিতে চায়নি। বরং জুলফিকার আলী ভুট্টো ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশকে যে দেশ স্বীকৃতি দিবে, পাকিস্তান সেই দেশের সাথে সম্পর্ক ছিন্ন করবে। এই মুক্তিযুদ্ধ বিরোধী সরকার জুলাই ২০২৪ থেকে চেষ্টা করে যাচ্ছে এই দেশ থেকে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার, মুক্তিযুদ্ধের মহাকাব্যিক অর্জনকে ক্ষতিগ্রস্ত করার।
এবং 1971-এর অর্জনকে প্রশ্নবিদ্ধ করায় আমরা দেখি পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কই শুধু নয়, সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। আপনারা নিশ্চয়ই অনেকেই পড়েছেন, গতকালকে আমিও একটা খবর পড়লাম, দেশে নাকি বাদ্যযন্ত্রের বিক্রি কমে গেছে। আপনারা কি মনে করতে পারেন শেষ কবে আমরা একটা বৃহৎ আকারে আয়োজিত একটা ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি? আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বাউল শিল্পীদের ওপর কিরকম সাঁড়াশি আক্রমণ চলছে। কিন্তু মনে করবেন, একটু খেয়াল করে মনে করবেন, পাকিস্তানি শিল্পীরা যখন বাংলাদেশে অকাতরে অনুষ্ঠান করে যান, তাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না। একটু খোঁজ নিলে জানা যাবে বাংলাদেশে গত 1 বছরে বাংলাদেশি শিল্পীদের থেকে সম্ভবত পাকিস্তানি শিল্পীরাই বেশি অনুষ্ঠান করেছেন। ইসহাক দারের বাংলাদেশ সফরে 6টি সমঝোতা স্মারক এবং 2টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই সব চুক্তির আওতায় পাকিস্তান বাংলাদেশের 500 জন শিক্ষার্থীকে বৃত্তি দেবে। বাংলাদেশের সংবাদ সংস্থা আর পাকিস্তানের সংবাদ সংস্থা তাদের মধ্যে নিয়মিত তথ্য আদান-প্রদান করবে। এই যে কূটনৈতিক প্রেম, এই যে সাংস্কৃতিক বিবাহ, এটা কেন বলুন তো? অনেকগুলো কারণ আছে। তার একটা কারণ তো অবশ্যই 1971-এ পাকিস্তানের ভূমিকাকে খাটো করে দেখানো, এর গণহত্যাকে অস্বীকার করা। আর আরেকটা খুব জরুরি কারণ হলো বাংলাদেশের সব রকমের সর্বনাশ করে এর সার্বভৌমত্বকে ধ্বংস করার ডিপ স্টেটের যে পরিকল্পনা নিয়ে এই ইউনূস সরকার ক্ষমতায় এসেছে, এই কাজে তাদেরকে যেই দেশটা সবথেকে অগ্রণী হয়ে সাহায্য করছে এবং করবে, সেই দেশটা হলো পাকিস্তান। আরো দেখুন আপনারা হয়তো ভাবছেন এই কাজে পাকিস্তানের লাভটা কি? লাভ তো অনেকগুলোই। প্রথমত, বাংলাদেশকে কোনোদিন এই দেশটা মেনে নিতে পারেনি। বাংলাদেশে যতগুলো ইসলামিক জঙ্গি সংগঠন আছে তাদের প্রত্যেকের প্রশিক্ষণ থেকে শুরু করে যাবতীয় যোগাযোগ হয় পাকিস্তানে। ইউনূস সরকার এসে এই প্রত্যেকটি জঙ্গি গোষ্ঠীকে ডানা মেলে উঠতে দিয়েছে। আরো আছে বাংলাদেশে প্রভাব বিস্তারের মাধ্যমে ভারতের ওপর চাপ সৃষ্টির, ভারতের নিরাপত্তা বিঘ্নিত করার সুবর্ণ সুযোগ, যেই শঙ্কার কথা ভারত নিজেও বহুবার বলেছে। আরেকটু দেখুন, পাকিস্তান দীর্ঘদিন ধরে প্রচার করে আসছে 1971 বাঙালি জাতির মুক্তি সংগ্রাম নয়, বরং এটা পাকিস্তান ভাঙার ভারতীয় ষড়যন্ত্র। বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে তাদের সংবাদ সংস্থার সাথে আমাদের একটা বিশেষ সংযোগ ঘটিয়ে এই ডক্টরিনটাই পাকিস্তান বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। আর অর্থনীতির দিক দিয়ে বাংলাদেশ পাকিস্তানের জন্য একটা সোনার ডিম পাড়া হাঁস। 2024-25 অর্থ বছরে দুই দেশের বাণিজ্য 20% বৃদ্ধি পেয়ে এখন প্রায় $865 মিলিয়ন পৌঁছেছে। বাংলাদেশ থেকে যেখানে পাকিস্তানে রপ্তানি হচ্ছে $78 মিলিয়ন পণ্য, পাকিস্তান থেকে বাংলাদেশ কত আমদানি করছে জানেন? প্রায় $787 মিলিয়ন পণ্য। এরকম সোনার ডিম পাড়া হাঁস কি কেউ এমনি এমনি ছেড়ে দেয় বলুন? এত কিছুর ভিড়ে না পাকিস্তানের একটা সমস্যা আছে। সমস্যা হলো বাংলাদেশের মানুষ এত কিছুর পরেও, পাকিস্তানের এবং রাজাকারদের এত চেষ্টার পরেও মুক্তিযুদ্ধকে তারা জীবন কাঠি হিসেবে জানে। এত চেষ্টার পরেও 1971-এর গণহত্যাকারী দেশটাকে তারা ভুলতে পারে না, বিশ্বাস করার তো প্রশ্নই আসে না। তাই পাকিস্তান বারবার আমাদেরকে ভাই ডাকে, ইসলামের দোহাই দেয়, যে ইসলামের দোহাই দিয়ে 1971-এ তারা গণহত্যা চালিয়েছিল, সেই একই কাজ তারা 2025-এও করে। এবং ইসলামের দোহাই দিয়ে তারা খুব মিথ্যে একটা দাবি করে যে তারা 1971-এর ভূমিকার জন্য ক্ষমা চেয়েছে। এই কাজটা ধারাবাহিকভাবে অনেকেই করেছেন। পাকিস্তানের সম্প্রতি যিনি করেছেন তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি অনেক ঢাক ঢোল দামামা বাজিয়ে হাজির হয়েছেন। তাদের সহোদর, তাদের সহচর জামাতে ইসলামী, বিএনপি এবং মোহাম্মদ ইউনূসের কিশোরগঞ্জ এনসিপির সাথে তারা বৈঠক করেছেন এবং বলেছেন 1971 নাকি মীমাংসিত সত্য, কারণ পাকিস্তান দুবার বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে। প্রথমবার ত্রিদেশীয় চুক্তির সময় 1974 সালে, দ্বিতীয়বার 2002 সালে পাকিস্তানের পারভেজ মোশাররফ যখন বাংলাদেশ সফর করেছিলেন। তাই কি এইসব চুক্তি আর তথাকথিত ক্ষমা চাওয়াতে যাবার আগে একটা জিনিস পরিষ্কার করি,
এই যে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে আসছেন, ইসহাক দার আসার ২ দিন আগে বাংলাদেশ ঘুরে গেছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। কদিনের মধ্যে আবার পাকিস্তানের অর্থমন্ত্রীও বাংলাদেশে আসবেন। এগুলো কিন্তু নিছক কূটনৈতিক সফর নয়। এগুলো হলো বাংলাদেশের ওপর এক ধরনের কূটনৈতিক আক্রমণ। শেখ হাসিনা চলে যাবার পরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতির জন্য একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। মোহাম্মদ ইউনূস বিভিন্ন দেশে সফরে যান, তাকে কোনো রকম রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয় না। এই কূটনৈতিক শূন্যতারই সুযোগ নিচ্ছে পাকিস্তান এবং একই সাথে বাংলাদেশকে ব্যবহার করে তারা বিশ্ব রাজনীতিতে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক ধরনের প্রভাব রাখার, এক ধরনের ক্ষমতা বিস্তার করার চেষ্টা করে যাচ্ছে। আর অনেকেই আছেন তারা এই ইসহাক দারের সফর এবং বাংলাদেশে পাকিস্তানের অন্যান্য বিভিন্ন মন্ত্রী উপমন্ত্রীদের সফরের সাথে জুলফিকার আলী ভুট্টোর বাংলাদেশ সফর এবং বঙ্গবন্ধুর পাকিস্তান সফরের একটা মিল খুঁজে পান। আপনাদের জন্য বলি, একটু মনে রাখবেন, ভুট্টো বাংলাদেশে এসেছিলেন পরাজিত রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে। ৩ বছর বয়সী বাংলাদেশের জন্য তাদেরই কাছে পরাজিত পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশা ছিল বাংলাদেশের একটা কূটনৈতিক বিজয়। বঙ্গবন্ধু এর আগে পাকিস্তানের স্বীকৃতি আদায় করেছেন। বাংলাদেশকে ওআইসি সম্মেলনে লাহোরে নিয়ে যাবার জন্য কুয়েতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি দল বাংলাদেশে আসে 1974 সালে এবং তারা আসেন আলজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বুমেদিনের ব্যক্তিগত বিমানে। সেই দলকে বঙ্গবন্ধু তিনটা শর্ত দেন। তিনি জানান, বাংলাদেশ লাহোরে ওআইসি সম্মেলনে যাবে যদি সেখানে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং সকল মুসলিম রাষ্ট্রের সামনে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। কুয়েত বঙ্গবন্ধুকে আশ্বস্ত করে যে সব শর্ত মানা হবে। তারপর 22 ফেব্রুয়ারি 1974-এ জনাব ভুট্টো স্বীকৃতি ঘোষণা দেওয়ার পরদিন আলজেরিয়ার প্রেসিডেন্টের বিমানে করে লাহোর যায় বাংলাদেশের প্রতিনিধি দল। এখন দর্শক, ৩ বছর বয়সী একটা দেশের কথা ভাবুন, যে দেশটা মুক্তিযুদ্ধে পুরো জর্জরিত হয়ে গেছে। আমাদের অবকাঠামো বলতে কিছু নেই, আমাদের কাছে অর্থ নেই, আমাদের মানুষকে খাওয়ানোর, দেখাশোনা করার মতো যথেষ্ট পর্যাপ্ত খাদ্য আমাদের কাছে নেই। আমাদের কাছে আছে পাকিস্তানের ১৯৫ জন বন্দির বিচারের দায়িত্ব। আমাদের আছে পাকিস্তানে আটকা পড়া বাংলাদেশের লক্ষ বাঙালিকে বাংলাদেশের ফিরিয়ে আনার কর্তব্য। সেই অবস্থাতেও শেখ মুজিব নামের নেতাটি তার আত্মমর্যাদা বোধ এবং তার আত্মসম্মান বোধ থেকে এক বিন্দু বিচ্যুত হন না। আর এই 2025 সালে মোহাম্মদ ইউনূস আর তার সরকার, যাদের কোনো জনসমর্থন নেই, আন্তর্জাতিক প্রভুদের ভৃত্য হওয়া ছাড়া যাদের আর কোনো যোগ্যতা নেই, আত্মসম্মান কি বস্তু তারা জানে না, এরা যখন পাকিস্তানের সাথে সম্পর্ক করে তখন এদের মনে থাকে ষড়যন্ত্রের কুটিল নকশা এবং যে কোনোভাবে ক্ষমতা আঁকড়ে ধরে থাকার প্রাণপণ চেষ্টা। দুটোর কোনো তুলনা হয় না। আর গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনার বিষয়ে আসছি। অবিভক্ত পাকিস্তানের অংশ হিসেবে পাকিস্তানের কাছে বাংলাদেশে যে অর্থ এবং সম্পদ পাওনা আছে, পাকিস্তান সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কি? বিভক্ত পাকিস্তানের সম্পদ না মিটিয়ে দেয়া প্রভিডেন্ট ফান্ড, 1970-এর ঘূর্ণিঝড়ে বাংলাদেশের জন্য বিভিন্ন দেশের দেয়া $200 মিলিয়ন অর্থ সাহায্য, সব মিলিয়ে পাকিস্তানের কাছে আমাদের পাওনা $4.52 বিলিয়ন। বাংলাদেশে ৭৯টি ক্যাম্পে ৩,২৪,০০০ আটকে পড়া পাকিস্তানিরা আছে। সেই অর্থ ফেরত দেয়া, তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করার বিষয়ে পাকিস্তানের ভূমিকা কি? এই মানুষগুলোর বিষয়ে পাকিস্তান কখনো মুখ খুলেছে কি? খোলেনি। 1974-এ ত্রিদেশীয় চুক্তিতে উল্লেখ আছে, পাকিস্তান সরকার যে কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকলে তার জন্য নিন্দা জানিয়েছে এবং গভীরভাবে অনুশোচনা করেছে। একটু খেয়াল করুন, পাকিস্তান কিন্তু বলছে না তারা ক্ষমা চেয়েছে, তারা এও বলছে না গণহত্যা তো দূরের কথা, আদৌ কোনো অন্যায় তারা করেছে। তারা বলছে কোনো অপরাধ হয়ে থাকলে। একে আপনারা ক্ষমা চাওয়া বলেন? এতে আরো যোগ করা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃস্থাপনের জন্য বাংলাদেশের জনগণকে অতীতের ভুলগুলি ক্ষমা করতে এবং ভুলে যাওয়ার জন্য আবেদন করেন। মানে কি?
গণহত্যা মানে কি কোনো ফুলের টোকা দেয়া, যে ভুল হয়েছে কে ভুলে যেতে হবে? আরেকটু খেয়াল করবেন, এই চুক্তি করার সময় ভুট্টো হুমকি দিয়েছিলেন যে বাংলাদেশে যে ১৯৫ জন পাকিস্তানি সৈন্য আছে, যাদেরকে বাংলাদেশ বিচার করার কথা ছিল গণহত্যাকারী এবং যুদ্ধাপরাধী হিসাবে, তাদেরকে ছেড়ে দেয়া না হলে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের দেশদ্রোহিতার অভিযোগে বিচার করা হবে। এই সব চাপ এবং মানবিক কারণে বঙ্গবন্ধু ১৯৫ জন যুদ্ধাপরাধীদেরকে পাকিস্তানে ফেরত যেতে দেন এবং প্রতিশ্রুতি আদায় করেন যে পাকিস্তান এই ১৯৫ জন যুদ্ধাপরাধীদের বিচার নিজের দেশে করবে। পাকিস্তান এসব কিছুই তো করেনি, বরং তাদের গণহত্যাকে ক্রমাগত অস্বীকার করে গেছে। ২০০২-এ পাকিস্তানের পারভেজ মোশাররফ তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পরে এর ভিজিটর বুকে যা লেখেন, যেটাকে ইসহাক তার ক্ষমা প্রার্থনা বলছেন, সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। I bring sincere greetings and good wishes from the Islamic Republic of Pakistan for their Bangladeshi brethren and sisters. We wish this land and its people peace, progress, and prosperity. The Pakistani leader continued, your brothers and sisters in Pakistan shared the pain of the events of 1971. The excess, শব্দটা খেয়াল করবেন, the excess during that unfortunate period are regrettable. Let us bury the past in a spirit of magnanimity. Let not the light of the future be dimmed. Let us move forward together. I'm confident that with our joint resolve, Pakistan-Bangladesh friendship will flourish in the years to come. এর মধ্যে আপনারা আমাকে দেখান গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা কোথায় আছে? পাকিস্তান বাংলাদেশে যা করেছিল তাদের কাছে এটা আসলে অ্যাক্সেস, একটা আনফরচুনেট পিরিয়ড, যেটার জন্য একটু অনুশোচনা করা যেতে পারে। একে উদ্ধত আচরণ বলে, ক্ষমা চাওয়া বলে না। ক্ষমা চাওয়া মানে কি জানেন? ক্ষমা চাওয়া মানে হলো দায় স্বীকার। ক্ষমা চাওয়া মানে হলো যে অন্যায় তারা করেছিল, সেই অন্যায়ের প্রতিবিধানে যা যা করা দরকার তারা সে করবে, সেই গণহত্যা, সেই অন্যায়ের বিচার করবে। আর সবচেয়ে বড় কথা, গণহত্যা বা জেনোসাইডের কোনো ক্ষমা হয় না। আন্তর্জাতিক আইনে হয় না, জাতিসংঘের জেনোসাইড রেজলিউশনে হয় না, কোনো রকম কোনো আইনে হয় না। গণহত্যার শুধু একটা পরিণতি হয়, তা হলো গণহত্যাকারীদের বিচার। গণহত্যাকারী দেশ বা গোষ্ঠীর সমস্ত দায় স্বীকার করে নিয়ে তাদের মানুষকে জানানো যে তারা ভিকটিমদের সাথে কি করেছে। তাদের সমস্ত অপরাধ নিয়ে তাদেরকে নতজানু হতে হয় ভিকটিমদের সামনে। নিশ্চিত করতে হয় একই কাজ তাদের দিয়ে আর কোনোদিন হবে না। পাকিস্তান কি আর একটা কাজও কোনোদিন করেছে? তারা বালুচিস্তানের স্বাধীনতাকামী মানুষের সাথে তাই করছে যা তারা ৭১-এ আমাদের সাথে করেছিল। ১৯৭১-কে এখনো তারা বলে ভারতের ষড়যন্ত্র। পাকিস্তানের কোথাও বাংলাদেশের ওপর করা তাদের গণহত্যা নিয়ে কোনো কথা হয় না, কোনো আলোচনা হয় না, বরং তারা দুঃখিত হয় বাংলাদেশ যখন রাজাকার আলবদরদের বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে। তারা আশ্রয় দেয় জামাত শিবির এবং অন্যান্য বাংলাদেশ বিরোধী দলকে। আর আরেকটা কথা আমরা যেন খুব স্পষ্ট করে মনে রাখি, গণহত্যাকারী পাকিস্তানকে ক্ষমা করার আমরা কেউ না। পাকিস্তান তো নাই, এমনকি বাংলাদেশ রাষ্ট্র গণহত্যাকারীদের ক্ষমা করতে পারে না। পাকিস্তানকে ক্ষমা করার একমাত্র অধিকার রাখেন ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ভিকটিম এবং তার পরিবারেরা। সেই ক্ষমাও কার্যকর হবে না। কারণ কি জানেন? কারণ আবারও বলছি, গণহত্যার ক্ষমা হয় না, তার হয় বিচার। গণহত্যা মানবতা বিরোধী অপরাধ, আন্তর্জাতিক অপরাধ কখনো তামাদি হয় না। আজ থেকে ১০০ বছর পরেও পাকিস্তানের গণহত্যার বিচার করা যাবে, এমনকি তারা নতশিরে ক্ষমা চাইলেও। এই জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে কোনো কিছুতে তাদের এত ভয়। এই জন্যই মতিউর রহমান নিজামের ফাঁসি হবার পরে তারা পাকিস্তান সংসদে নিন্দা প্রস্তাব আনে। তারা বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারকে নিন্দা জানায়। তারা আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রে জড়ায় যাতে তাদের বিচার না হয়, কারণ তারা জানে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের শাস্তি হবার পরে পালা হতে পারত তাদের। যে ১৯৫ জন যুদ্ধাপরাধীদের বিচার করবে বলে তারা কথা দিয়েছিল, সেই বিচার বাংলাদেশ শুরু করতে পারত। পাকিস্তান একটা গণহত্যাকারী রাষ্ট্র।
এর ক্ষমা চাওয়া আর না চাওয়ায় প্রিয় দর্শক কিচ্ছু এসে যায় না। আমরা যেন এর ফাঁদে না পড়ি, আমরা যেন পাকিস্তানের গণহত্যার বিচার চেয়ে, আমাদের গণহত্যার 1971-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চেয়ে, আমাদের ক্ষতিপূরণ চেয়ে আমাদের যুদ্ধ সবসময় জারি রাখি। শেষ করার আগে আবার শুরুতে একটু ফিরে যাই। এই যে কথায় কথায় পাকিস্তান আমাদের ইসলামের দোহাই দেয়, ভাই ডাকে, গণহত্যাকারী পাকিস্তান কখনো আমার এবং আমাদের সহোদর হতে পারে না। আমাদের ভ্রাতৃত্ব বরং বালুচিস্তানের সেই সব মানুষদের সাথে যারা স্বাধীনতার জন্য লড়ছেন। আমি বোন ডাকি পাকিস্তানের সেই মেয়েটিকে যারা জঙ্গিদের রক্তচক্ষু উপেক্ষা করে স্কুলে পড়তে যায়। আমি বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই পাকিস্তানের সেই সব মানুষদের সাথে যারা ধর্ম, বর্ণ, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে পৃথিবীটাকে মানুষের চোখ দিয়ে দেখেন। তারা যদি কেউ থেকে থাকে যারা বাংলাদেশের গণহত্যাকে স্বীকার করেন, আমি তাদের সাথে কথা বলতে চাই। কিন্তু গণহত্যার বিচার না করা পর্যন্ত পাকিস্তান নামের রাষ্ট্রটি কোনোদিন বাংলাদেশের মিত্র হতে পারে না, সহোদর হওয়া তো দূরের কথা। এরা যতবার ভ্রাতৃত্বের গান গাইতে আসবে ততবার আমি বলবো, আমার মাটি, আমার মা, পাকিস্তান হবে না। এটাই বলার ছিল আমার পাকিস্তান নিয়ে, বাংলাদেশ নিয়ে, এখন বাংলাদেশে যা যা হচ্ছে তাই নিয়ে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে যাবার আগে একটু জানিয়ে দিতে চাই, এই ইউনূস সরকার যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মুছে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে, এই ইউনূস সরকার যখন মুক্তিযোদ্ধাদেরকে, বুদ্ধিজীবীদের সেই 14ই ডিসেম্বর 1971-এর মতো করে অত্যাচার করে তাদেরকে মুখ বন্ধ করে রাখতে চায়, বাংলাদেশকে বুদ্ধিজীবী শূন্য করতে চায়, সেই সময় কানাডাতে মারা যান দিনুবিল্লাহ নামে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা। এবং এই মুক্তিযোদ্ধা মারা যাবার আগে দান করে যান তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। এরাই মুক্তিযোদ্ধা, এরাই আমাদের জাতির সন্তান, এরাই বাংলাদেশ। এই ইউনূস সরকারের এই সব কার্যকলাপে আপনারা বিভ্রান্ত হবেন না, ভেঙে পড়বেন না, কারণ আমাদের দিনুবিল্লাহ আছেন, আমাদের বঙ্গবন্ধু আছেন, আমাদের শেখ হাসিনা আছেন, আর আমাদের মতো সাধারণ মানুষেরা আছেন যারা সবসময় জয় বাংলা বলে সব বাধা অতিক্রম করে যেতে পারে। দেখা হবে সামনের শনিবারে। জয় বাংলা। জয় বাংলা।